আর এই জায়গার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদেরকে দেখাই। এই দূর হিমালয়াতে আমাদের বাংলাদেশের পতাকা অভ্যাস হয়ে গেছে, তারপরও এত কেমনে ভাই চড়তেই আছে এত ভারী একটা বোঝা নিয়ে। আর একটু ট্রেক করার পর আরো খুবই সুন্দর একটা ঝর্ণা, এটা আগেরটার থেকে বেশি সুন্দর, কারণ যত আগাইতেছি তত সুন্দর সুন্দর জিনিস পাইতেছি। আমি অনেক কম সময় ধাবান পৌঁছে গেছি, আর এখন কিন্তু আমার টায়ার্ডও লাগতেছে না ভাই। নিচে পুরা খাদ, এইখান থেকে যদি একবার পিছলা খেয়ে পুরো আস্তে আস্তে যত আগাইতেছি পথ কঠিন হইলো, মন ভালো হয়ে যেতেছে এরকম ভিউয়ের সাথে আগাইলে। ও ভাই এটা তো অনেক নিচে, ওই দেখো নদী বয়ে যাইতেছে। আই থিঙ্ক এই নদীটার সাউন্ড আমরা এতক্ষণ পাইতেছিলাম। অনেক কষ্ট হইলো, এখন যে রাস্তাটা দিয়ে হাঁটতাছি না, এই রাস্তাটা দিয়ে সারা জীবন হাঁটতে গেলেও হাঁটা যাইবো, হাঁটা সম্ভব। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে এবিসি ট্রেকের আমাদের থার্ড ডে। আজকে আমরা ট্রেক শুরু করুন ব্যাম্বো থেকে। গত রাত্রে আমরা ব্যাম্বোর এই গেস্ট হাউসে ছিলাম, যে জায়গায় রাতের খাবার সকালের নাস্তা সহ প্যাকেজে পড়ছিল 1300 টাকা। আর এই জায়গায় তাপমাত্রা কিন্তু -2°C। তো আমরা আর দেরি করুন না, এখন আমরা ট্রেক শুরু করুন। তার আগে চারা ফিনিশ করে সকালের নাস্তাটা শেষ করে নেই। আর একটা সাজেশন দেই, এই ঠান্ডায় কিন্তু বডি ময়েশ্চারাইজার অ্যান্ড লিপ জেল ক্যারি করা মাস্ট, কারণ আমার নাক, ঠোঁট, হাত সবকিছু ঠান্ডায় জমে গেছে। আর ব্রাদার ব্রেকফাস্ট में क्या क्या है? ये गुरुंग रोटी है और जोल तरकारी है, जोल अंडा है अच्छा और है, फ्राई है। हाँ बहुत अच्छा है। बहुत अच्छा है। खाओ खाओ, हाँ तुमको तो सब कुछ ही अच्छा लगता है। हाँ জলদি সে খানা খতম করো, ফির নিকলেঙ্গে। আর আমরা ট্রেকিং শুরু করছি প্রায় অনেকক্ষণ। এখন আমরা ব্যাম্বু গ্রাম পাস করতেছি। এই গ্রামের আশেপাশে অজস্র ছোট ছোট ব্যাম্বু বাগান, এই জন্য এই গ্রামটা ব্যাম্বু গ্রাম বলা হয়। আর ঠান্ডা এই জায়গায় বেশি, যত উপরে উঠতেছি তত হায়ার অ্যালটিটিউডে যাইতেছি, এর জন্য আমাদের শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হইতেছে। তো এখন আমাদের অনেকটা পথ উঠতে হইব, ওই জায়গায় যেতে হবে। অলরেডি ওই জায়গায় আমি একটু পিছিয়ে গেছি ব্লক করার চক্করে। আমরা চলে আসছি হইলো খুব সুন্দর একটা ঝর্ণার কাছে, বাট যে ঝর্ণাটা একদম শুকিয়ে গেছে, কোনো পানি নেই ঝর্ণাতে। কিন্তু এরপরও এটারে দেখতে সুন্দরই লাগে, পুরাপুরি শুকিয়ে গেছে, কোনো পানি নাই ভাই সাব। আর ছোট্ট একটা পুলটা কিন্তু আজব, হ্যাঁ, লাকড়ি দিয়ে বানানো পুল, উপরে ইট টিট পাথর টাথর দিয়ে দিছে। ইট তো নাই, পাথর সব, তো পারাপারে সুবিধাই হয়, ভেঙে যাওয়ার কোনো রিস্ক নাই, একদম রিস্ক ফ্রি। আর আমরা একাই হেঁটে উঠতে পারি না, উনি একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে কিভাবে হেঁটে উঠতেছে। এই জায়গার মানুষ প্রচুর পরিশ্রমী। আর এই একটা সিলিন্ডার নিচ থেকে উপরে আনতে এক একজনের টাকা নেয় হলো 10 থেকে 15 হাজার নেপালি রুপি। তো যেমন পরিশ্রমিক অমন, এই জন্য উপরে জিনিসপত্রের দাম এত বেশি। বাইরে ভাই হে মানুষ নাকি মেশিন। আমি আরে ফলো করতেছি যে একটু রিল্যাক্সে যেতে পারবো মনে ফলো করতে করতে, বাট উনি দেখতেছি কোনো রেস্টই নিতেছে না, কোনো পানিও খাইতেছে না, ডাইরেক্ট যাইতেছে। অভ্যাস হয়ে গেছে, তারপরও এত কেমনে ভাই চড়তেই আছে এত ভারী একটা বোঝা নিয়ে। আমাকে বোঝা মাত্র 10 থেকে 12 কেজি, তাই আমরা বাইতে পারি না। আর ওনারটা তো মিনিমাম 25 থেকে 30 কেজি ভাই সাব। এনাদের হাঁটার ভিতরে একটা ট্রিক্স আছে যেটা আমি ফলো করতেছি। এরা পা একটু আঁকা বাঁকা ভাবে ফালায়, এভাবে যদি ফালাই এনার্জি একটু কম লস হয়। আমি ওনারা ফলো করতে করতে অনেক দূর চলে আসছি, আমার বাকি টিমমেটরা সব পিছিয়ে পড়ে গেছে। আর এখান থেকে দেখেন নদী যে বয়ে যাইতেছে, এটার সাউন্ডটা কত সুন্দর, ফিল করেন সাউন্ডটারে ভাই। আমার তো দম বাইরে যেতেছে। উনি চলতেই আছে, উনি বলতেছে যে উনি একটা ব্রেক নিবে, সেটা হলো দোবাঞ্জিয়া। চলেন দেখি আমি ওনার সাথে কত দূর যাইতে পারি। ফাইনালি চাচা একটু ক্লান্ত হয়েছিল, চাচা একটু পানি খেয়ে নিল। ওনারা সবসময় এই ঝর্ণার থেকেই পানি খায়, এই পানিগুলো নাকি খুবই ভালো। আর আমরা দেওরালির প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আমার ফ্রেন্ডরা মনে হয় আমার থেকে 20-30 মিনিট ধরে আছে। আমি তো এখনো চাচারে ফলো করতেই আছি। চাচা আমাদের বাংলাদেশি ব্যাপারে খুবই ভালো বললো, যে বাংলাদেশিরা কম আসে, বাট মাঝে মধ্যে যারা আসে তারা খুবই ভালো। আসলে তাদের মতো ভালো মানুষের কাছে সবাইরই ভালো মনে হয়। যদি আপনি ভালো থাকেন তাহলে আপনার কাছে জগৎ ভালো। ওয়েলকাম টু ধাবান। চাচারে ফলো করতে করতে আমি অনেক কম সময় ধাবান পৌঁছে গেছি, আর এখন কিন্তু আমার টায়ার্ডও লাগতেছে না। আর এই জায়গায় আসার পর ভাই এই নদীর সাউন্ডটা এত বাইরে গেছে, আপনারা জাস্ট ফিল করেন। আরে এই যে মাছা বুঝরে বেস্ট ক্যাম্প, এই জায়গার থেকে ভিউটা অনেক জোস লাগতেছে। তো চলেন দেওরালি যে আমি আমার ফ্রেন্ডদের জন্য একটু অপেক্ষা করি। গাইস এই জায়গার কুকুরগুলো দেখেন কত সুন্দর, এটা যেমন সুন্দর কালার তেমন বড় বড় পশম, জোস লাগে। আরেকটা কুকুর আছে, এটা আমি একটু খুঁজতেছি। এই যে এটা তো আরো সুন্দর, বাট এটা অনেক রাগী। এটা কেমন করে জানি তাকাইতেছিল আমার দিকে। বাট দ্য লুক অফ হিস না হার, আই থিঙ্ক হার ও মে। ওরে ভাই চোখ তো পুরা ঘোস্ট আইস। ভাই আমার ভয় করতেছে, যে আরেকজন আয় পড়ছে, ওরা দুইজন মিলে আমার উপর হামলা না করে দেয়। আর দোমান আইসা আমি নিয়ে নিলাম এক গ্লাস গরম দুধ, যেটার দাম পড়লো 180 টাকা। এই জায়গায় একটা রং চার দামও 170 টাকা। আর যেহেতু আমি এত বড় জার্নি করতেছি, তো দুধটা খুবই কার্যকরী শরীরের জন্য। আর এইরকম ওয়েদারে গরম গরম দুধ শরীরের জন্য অনেক এনার্জেটিক।
আর আমাদের ফ্রেন্ড আসার পর আমরা ধোবান থেকে আবারও ট্রেক শুরু করছি। আর এখন আমরা যাব হলো দেওরালির উদ্দেশ্যে। দেওরালি যেতে অনেকটা পথ লাগবে, আর এই মাঝখানে ছোট্ট একটা পুল আর খুব সুন্দর একটা মিনি ঝর্ণা পড়ছে, যেটা অনেক সুন্দর। আমাদের সব ফ্রেন্ডরা এই জায়গায় ছবি টবি তুলবো, আমি কিছু ছবি টবি তুলে নেই। এর আগে আমি এত সুন্দর ঝর্ণা পাই নাই। আর একটু ট্রেক করার পর আরো খুবই সুন্দর একটা ঝর্ণা, এটা আগেরটার থেকে বেশি সুন্দর, কারণ যত আগাইতেছি তত সুন্দর সুন্দর জিনিস পাইতেছি। আর এটার পানি কত সুন্দর দেখেন, একদম ক্লিন। আর ব্রিজের নিচ দিয়ে যদি আমরা একটু ভিতরে যাই, ওয়াও হোয়াট আ ভিউ। আর ওই পাশে পাহাড়টা পুরো চমকাইতেছে, মনে হইতেছে ওইটা পুরোটা একটা সোনার পাহাড়। আর ওই ঝর্ণাটাই উপর থেকে নাইমা একদম নিচে নাইমা গেছে ভাই, নিচে পুরা খাদ। এইখান থেকে যদি একবার পিছলা খেয়ে পড়ি সোজা উপরে। বাট ওই জায়গার পানিটা দেখেন একদম ব্লু, মনে হইতেছে ওটা মালদ্বীপের পানি। যাই হোক, এই জায়গায় দাঁড়াবো না, কারণ আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। একটু রেস্ট নিয়ে আবার ট্রেক শুরু করি। আর ট্রেক করতে করতে আমি অলরেডি আপার দোকান ক্রস করছি, কারণ আমি যেতেছি হিমালয়ের উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে ট্রেক শুরু করছি, বাট আমার টিম মেম্বার গুলা খুব উইক। ওরা একটু করে হাঁটে, 5 মিনিট করে রেস্ট নেয়। বা এভাবে রেস্ট নিলে আমরা অন্নপূর্ণায় আরো 3 দিনেও বসে যেতে পারবো না। দেন ওদের আবার বাজেটও সমস্যা আছে, যার জন্য আমরা একটু জলদি জলদি চলতেছি। যদি বাজেট ফ্রেন্ডলি মানুষ পেতাম, তাইলে এত প্যারা না নিয়ে প্রতিদিন অল্প অল্প করে হাইটা মোটামুটি আকারে আরো 3 দিনে আমি এই চেকটা কমপ্লিট করতাম। বাট ওদের জন্য জাস্ট আমার কাছে আজকের দিনটাই আছে, কালকের দিন আমার এবিসি তে পৌঁছাইতেই হবে। সামনের রাস্তাগুলা খুবই ডেঞ্জারাস, পাথরের উপর দিয়ে পানি যাওয়ার কারণে পাথরগুলো অনেক পিছলা হয়ে গেছে, যে কোনো সময় হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন আপনারা। বি কেয়ারফুল। এই জায়গায় যদি কোন রকম পইরা আপনি ইনজুরির শিকার হন, উপরে হয়ে যেতে পারবেন না, নিচেও নামতে পারবেন না। এই জায়গায় ট্রিটমেন্টের তেমন কোনো ব্যবস্থাও নাই, যতটুকু করতে হইব আপনার নিজের করতে হইব। যত আগাইতেছি তত রাস্তা ডেঞ্জারাস হইতাছে। আমি চিন্তা করতেছি শীতকালে এই অবস্থা, বর্ষাকালে এই রাস্তার অবস্থা কেমন জানি থাকে, না হয় পুরাপুরি স্রোত বয় এদিক দিয়া। আর এখান থেকে আমরা ঢুকে যাবো হলো হিমালয় গ্রামে। আর এই জায়গায় একটা বিলবোর্ড দেওয়া আছে, একটা নেপালি ভাষায় লেখা আছে, একটা ইংলিশে লেখা আছে। এই যে ওনারা লিখছে যে তুমি এই জায়গায় নতুন, রুলসের বাইরে কিছু করো না, জায়গায় জায়গায় ময়লা ফেলাইও না, বেশি চিল্লাচিল্লি করো না, যাতে এই জায়গার মানুষের সমস্যা হয়। বাদ বাকি থ্যাংকস ফর ইউর হেল্প। আসলে ভালো মানুষের ভালো কথা। এতটুকু পথ যে আসছি, আমাদের মোটামুটি অনেকটা সময় লাগছে। আসলে অনেকটা কষ্ট হয় যখন আমরা জানি যে 8 থেকে 10 ঘন্টা হাঁটতে হবে, বাট হাঁটতে হাঁটতে এই প্রকৃতি দেখতে দেখতে কখন যে সময় জায়গা এটা আপনারা বুঝতেই পারবেন না। কত সুন্দর প্রকৃতি, এটা দেখতে দেখতে মনে একটা অন্যরকম শান্তি তৈরি হয়, একটা এনার্জি দেয় বডি রে। এটা শুধুমাত্র আপনারা এই জায়গায় আসলেই বুঝতে পারবেন। আর হিমালয়তে ঢুকার সাথে সাথেই খুব সুন্দর একটা ওয়াটারফলের ভিউ, মনটা ভরে গেল এটা দেখে। এতক্ষণের কষ্ট সার্থক আর কি। আর পাশে একটা মন্দির আছে, ওই যে ফরেনার পাশে ছবিটা তুলতেছে। আর নিচে আই থিঙ্ক নদী নাকি, ও ভাই এটা তো অনেক নিচে। ওই দেখো নদী বয়ে যাইতেছে, আই থিঙ্ক এই নদীটার সাউন্ড আমরা এতক্ষণ পাইতেছিলাম। এইটার যে ভিউ, এটা অ্যামেজিং ভাই। এখন খালি আমাকে উপরে উঠতে হইতেছে, আর তেমন কোনো ভিউ এখান থেকে পাওয়া যেত না, চারদিকে খালি জঙ্গল আর জঙ্গল। এখন পরে একটু সোজা রাস্তা পাওয়া গেছে। আর আমাকে টিম মেম্বার গুলা দেখেন কত ক্লান্ত, ওরা ওরা আমার এত পিছিয়ে কেমনে যে পড়ে যায় এটাই আমি বুঝি না। আর এই জায়গায় এসে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে দুইটা রাস্তা, একটা হলো এদিকে আর একটা হলো এদিকে। এখন এবিসি কোন দিক দিয়ে যাবো, বাট পরে দেখি এই জায়গায় লেখা আছে এবিসি সোজা। এরকম সব জায়গায় আপনি একটা না একটা সিম্বল পেয়ে যাবেন, তো প্যারা নেওয়ার কিছু নেই। উপরে উঠতেছি আর রাস্তা ডেঞ্জারাস হইতেছে। এই জায়গার রাস্তাটা একদম খারাপ। খারাপ রাস্তায় কোনো সমস্যা ছিল না, বাট আমি যে পাড়ে খেয়ে চলবো ওরকম কোনো সুবিধা নাই। ব্রাদার দেখ কে আও, রাস্তা বহুত ডেঞ্জারাস উপর। এই জায়গা থেকে যদি কোন রকম একবার পড়ি, তাইলে একদম নিচে। একটা কড়া রোদের সাথে সাথে অসাধারণ একটা ভিউ পাওয়া গেছে অনেকক্ষণ পর। প্রায় অনেকক্ষণ ট্রেকিং করলাম অনেক বাজে রাস্তা দিয়া, তারপরে যে এরকম একটা ভিউ দেখুন, এটা আশা করিনি। আপনাদের যাদের যাদের উচ্চতায় প্রবলেম, তারা ট্রেকিং করার সময় সাইডে দেখবেন না। ট্রেকিং না করাটাই ভালো, বাট যদিও ট্রেকিং করেন সাইডে দেখবেন না, কারণ সাইডে দিলে মাথা চক্কর মারবে। এরকম অনেকেরই হয়েছে, অনেকের এরকম হওয়ার পর তারা ইনজুরির শিকার হয়েছে, দেন তারা ট্রেকিং করতে পারে না। তাই আমি আগে থেকে একটু জানাই দিলাম। আমরা পৌঁছে গেছি মেইন হিমালয় পয়েন্টে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2900 মিটার উপরে। সো একটা অন্যরকম ফিলিংস হইতেছে। আমি আমার গন্তব্যের অনেকটাই কাছে, যেখানে সবাই কইছে যে এটা অসম্ভব একা করার ক্ষেত্রে, ওই জায়গায় আমি সফলতা পাবো, এটা ভাইবেই ভালো লাগতেছে। আর এই জায়গার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদেরকে দেখাই। এই দূর হিমালয়াতে আমাদের বাংলাদেশের পতাকা, এটা দেখেই মনটা খুশি হয়ে গেছে। এত দূরে নেপালের মতো একটা জায়গাতে ওই হিমালয়াতে বাংলাদেশের পতাকা কত সুন্দরভাবে উঠতেছে। জাস্ট একবার দেখেন, হিমালয়ের বুকে বাংলাদেশের ফ্ল্যাগ। হোয়াট আ ফ্যান্টাস্টিক ভিউ গাইস। আমার যত কষ্ট সব এই জায়গায় সার্থক হয়ে গেল। আমি এখন জাস্ট আমার দেশের পতাকাটা স্যালুট করতে চাই। স্যালুট। আই লাভ বাংলাদেশ সো মাচ, আই লাভ ইউ বাংলাদেশ। আর হিমালয়ের বিদায় জানাই আমরা রওনা হয়েছিল দেওরালির উদ্দেশ্যে।
এখন আমাদের পথটা বেশ উঁচু, আর এরকম পাথরের উপর দিয়ে আমাদের ট্রেকিং করে যেতে হইব। সাইডে খুব সুন্দর ঝর্ণা বইতেছে, আওয়াজটাও অনেক সুন্দর। এটার পানি কিন্তু অনেক নীল, চোখে আমি বুঝতে পারতেছি, বাট আপনারা বুঝতে পারবেন না, ক্যামেরা অতটা ভালো দেখা যায় না। আর আমার মনে হইতেছে এইখান থেকে আমাদের সব থেকে কঠিন জার্নিটা শুরু হয়ে গেছে। ট্রেকিং করতে এখন বেশ কষ্ট হইতেছে। আমার সাথে যারা ছিল তারা তো আগেই বসে পড়ছে, আমি তো এই পর্যন্ত আসছি। এখান থেকে ভিউটা অনেক সুন্দর, বাট অক্সিজেনের বেশ একটা প্রবলেম আছে। যত উপরে যাবো তত অক্সিজেনের প্রবলেম বাড়বে। বাট এই জায়গায় কোনো ঠান্ডা নাই, সূর্য একদম মাথার উপরে, রোদ করা লাগতেছে, গরমও লাগতেছে অনেক। আর এর ওই নিচে থেকে ট্রেকিং করে আমি এই জায়গায় আসছি, আর ওই উপরে উঠতে হবে। অনেকটা এনার্জি লস্ট হয়ে গেছে, যার জন্য একটা আপেল খেতেছি। আপনার অবশ্যই আপেল, কমলা এই ধরনের ফ্রুট ক্যারি করে নিয়ে আসবেন। এই জায়গায় ফ্রুট নষ্ট হবে না, কারণ ঠান্ডায় ফ্রুট ভালো থাকে। এই জায়গায় যদি এরকম একটা আপেল আপনি কিনে খাইতে যান, পার পিস আপেলের দাম পড়বে 200 টাকা। আর বেশি বেশি কাপ নুডলস, শুকনা খাবার, চকলেট এগুলো নিয়ে নেবেন, যাতে আপনি বোর ফিল না করেন অ্যান্ড ক্ষুধার্ত ফিল না করেন। আর ধীরে ধীরে রাস্তা শুধু কঠিন হয়ে যাচ্ছে। আসলে পথ যত কঠিন, গন্তব্য ততই সুন্দর। আরে ভাই, এটা তো সবচেয়ে উঁচা, এই জায়গায় তো চলার মতো সিঁড়িও নাই। এই জায়গায় কেমনি কি করবো? কোনো রকম যাইতে হইব। অনেক হার্ড ভাই, যত আগে যেতেছি খালি কঠিন আর কঠিন হইতেছে। ব্রাদার, এম আই দ্য রাইট ওয়ে অফ এবিসি? एबीसी ऐसे जाना पड़ेगा। एबीसी जाने के लिए आपको 4-5 घंटे लग जाएगा। 5 ঘন্টা? 4 to 5 hours। ওকে ওকে, থ্যাংক ইউ ব্রাদার। ওয়েলকাম। এবিসি যেতে নাকি 4-5 ঘন্টা লাগবো, বাট আমরা তো এমবিসি যাবো আগে, এবিসি আজকে যেতে পারবো না। আর মোটামুটি আমি অনেকটা উপরে চলে আসছি। একটা জিনিস শুট করে আমার চোখে পড়লো, ভাবলাম তোমাদেরও একটু দেখাই। এইরকম একটা সিচুয়েশনে পাহাড় এত উপরে, এই তো কিউট একটা ফুল ভাই কেমনে বেঁচে আছে, তাও মানুষের হাঁটার রাস্তায়। যতটা না এটা ক্যামেরায় সুন্দর দেখা যাইতেছে, বাস্তবে কিন্তু এটা অনেক বেশি সুন্দর ভাই। আর যত উপরে উঠতেছি বড় বড় গাছ একদম শেষ হয়ে যাইতেছে, কারণ উপরে ঠান্ডা এত বেশি। আর উপরে হায়ার অ্যালটিটিউডের কারণে বড় বড় গাছগুলো বাঁচতে পারে না। সব গাছ এই ধরনের সিচুয়েশন সহনশীল, ওই ধরনের গাছগুলাই শুধু বাইচে আছে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি এই ফেমাস ছাউনিটাতে। এই ছাউনিটা অনেক পপুলার। এই ছাউনির একটা হিস্টোরি আছে। আগে নেপালি যারা গাইড ছিল, গাইড বা পোর্টাল, তেমন একটা গেস্ট হাউস অ্যাভেলেবেল ছিল না, যার জন্য তারা গেস্ট হাউসে থাকতে পারতো না। তারা এই জায়গায় রেস্ট নিত বা এই জায়গায় থাকতো। বাট এখন অ্যাভেলেবেল টি হাউস, গেস্ট হাউস। আর আগে এই জায়গায় এই মূর্তিটা ছিল না, এখন এই মূর্তিটা দিছে। তো এখন এই জায়গায় আর আমরা বসবো না। চলো আমরা আমাদের গন্তব্যের দিকে আগাই। আমাদের গন্তব্য হইলো ওই জায়গায়। আর এই জায়গার থেকে হিমালয়ের ভিউটা দাও, খুবই সুন্দর লাগতেছে। এটা হইলো একটা ভিউ পয়েন্ট। আমি যে এই জায়গায় আছি, সিরিয়াসলি আমার বিশ্বাস হইতেছে না। এই ভিউ পয়েন্ট থেকে এই পুরো জায়গাটার ভিউটা জাস্ট একবার দেন, আমি আমার চোখে বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, এটা আপনি দুনিয়া না ঘুরলে বুঝতে পারবেন না। সামনে বেশ সুন্দর ভিউর সাথে আমাদের ছোটখাটো একটা ঝর্ণা পার করতে হইব। এই জায়গায় এখন তেমন কোনো পানি নেই আর তেমন কোনো রিস্ক নাই, বাট যখন বর্ষাকাল থাকে তখন এই জায়গায় নাকি প্রচুর রিস্কি থাকে, তারপরেও মানুষ ট্রেকিং করে। চারপাশটার ভিউ খুবই সুন্দর। আস্তে আস্তে যত আগাইতেছি পথ কঠিন হইলো, মন ভালো হয়ে যেতেছে। এরকম ভিউয়ের সাথে আগাইলে কোনো কষ্ট না, কিন্তু মাঝে মধ্যে ঝোপ জঙ্গলে ঢুকি তখন খুব পেইন খাই। এই জায়গায় ছোট্ট একটা পুলও বানায় দিচ্ছে। আগে হয়তো এই পুলটা ছিল না, আগে মানুষ এগুলোর উপরে দিয়ে জায়গায় ট্রেকিং করতো। পুলগুলা কিন্তু অনেক সুইট, হ্যাঁ। এই উপর থেকে বরফ গলা পানি এই জায়গা দিয়ে নাইমা একদম নদীতে মিশে যাইতেছে। ভাই এই পুলটা আমার কাছে অনেকটা ডেঞ্জারাস মনে হইতেছে, কারণ এই জায়গায় কোনো সেফটি নেই। পুলটা অনেক চিকন, এই পুলগুলা লড়ে নাকি, কারণ এই জায়গার মোস্ট অফ দা পুল লড়ে। ওরে ভাই, এটাও কাঁপতেছে। যাক আলহামদুলিল্লাহ আমরা পার হয়ে গেছি। খুবই রিস্ক আছে এদিকে। ফাইনালি আমরা চলে আসছি দেওরালিতে। দেওরালি 3200 মিটার। আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে 3200 মিটার উপরে আছি। ভাই ভালো লাগতেছে, গন্তব্য খুবই কাছে। অনেকক্ষণ ধরে ট্রেকিং করতেছি, শরীরের অবস্থা খুবই খারাপ। আর আমার ট্রেকিং পার্টনার যারা পিছনে পড়ে গেছিল, ওরা আমার সাথেই যা পড়ছে। ওর সাথে মিলে একটু রেস্ট নেই, কিছু খাওয়া দাওয়া করি, দেন দেওরালি থেকে বাইরে যাবো। জায়গাটা অনেক সুন্দর। আর খাওয়ার পর আমাদের ট্রেকিং আবার শুরু হয়ে গেছে। খাওয়ার পর যেমন শরীরে একটা এনার্জি ফিল হয়, তেমন কিন্তু একটা উইক পয়েন্টও আছে। খাওয়ার পর হাঁটা যায় না, তো আপনারা চেষ্টা করবেন একটু কম থেকে কম খাইতে। খাবেন রাত্রে সব থেকে বেশি। আর এখন আমরা রওনা হয়েছিল এমবিসির উদ্দেশ্যে। আজকে রাতটা আমরা ওই জায়গায় থাকবো। জানি না এইখান থেকে কত খুনে যায় পৌঁছাবো। সবাই বলতেছিল একটু আগে আগে রওনা দাও, বাট আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো এই জন্য সবাই ফুল স্পিডে হাঁটতেছে। আর একবার দেখো এটা কতটা খারাপ, দেখেই চক্কর হইতেছে। এই জায়গার যে ভিউটা না, পুরোপুরি ভিএফএক্স এর মতো মনে হয়। ওই যে ছোটবেলায় কম্পিউটারের যে ওয়ালপেপার দেখতাম না, একেবারে সেম সেম একটা ভিউ। আর নদীটা এই জায়গার থেকে খুবই বেগে বয়ে যেতেছে। সাউন্ডটা শুনেন একবার, ওটা সাউন্ড। চলো উঠতে থাকি, কি আর করার। রেডি, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এই জায়গায় অক্সিজেন লেভেল অনেক কম, মতো শ্বাস নিতে পারতেছি না। আমি চিন্তা করতেছি এর উপরে যে কি অবস্থা হবে আমাকে। ওই যে একজন বয়ে বসছে, একজন দাঁড়ায় আছে, একজন এই জায়গায়, আর আমি এই জায়গায়।
আমাদের গন্তব্য ওই উঁচায়, কত দূর জানি না, যেতে নাকি আর 2 ঘন্টা লাগবে। আমার মাথা প্রচুর ব্যথা করতেছে এখন না, আমি আমার চোখে বিশ্বাস করতে পারতেছি না। ছোটবেলার থেকে আর কি এরকম দেখছি, আজকে সামনে আমার চোখে পানি এসে পড়ছে। কষ্ট করলে সফলতা আইবো, এখন আমি আমার মঞ্জিলে পৌঁছাই নাই, তাই আমার ভিতরে এত খুশি লাগতেছে। আমি জানি না আমার মঞ্জিলে আমি যখন পৌঁছাবো তখন আমার ভিতর কি ফিলিংস আসবো। আল্লাহর রহমতে যাতে আমি আমার মন্দির পর্যন্ত সেফলি পৌঁছে দিতে পারি, এই জন্য আমি থামতেছি না। আমি চলতেই আছি। কোনো গিভ আপ করা চলবে না, নেভার গিভ আপ গাইস। জাস্ট আল্লাহ তাআলার নাম নাও আর চলতে থাকো। রাস্তা যত কঠিন, গন্তব্য তত সুন্দর। চলো। এখন আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তেছে, যার জন্য জ্যাকেট পরে নিলাম। আর আমার মনে হচ্ছে সামনের রাস্তাটা অনেকটাই স্ট্রেইট, তো আমাদের চলতে একটু সুবিধা হইব। আর আমাদের সাথে একজন নেপালি দিদি আছে, ওনার পায়ে উনি মোচড় খাইছে, যার জন্য আমাদের চলতে আরেকটু অসুবিধা হইতেছে। কেউ তো কাউরে ফালাই যেতে পারতেছি না। যদি ওনার পা ঠিক থাকতো তাহলে হয়তো এতক্ষণে আরো অনেক আগে থাকতাম। অনেক কষ্ট হইলো। এখন যে রাস্তাটা দিয়ে হাঁটতাছি না, এই রাস্তাটা দিয়া সারা জীবন হাঁটতে গেলেও হাঁটা যাইব, হাঁটা সম্ভব। কারণ রাস্তার আশেপাশের যদি সিনারিটাই থাকে এমন, তাহলে হাঁটতে সমস্যা কি ভাই? এত ভালো লাগতেছে, মানে জীবনে কোনোদিন আমার হাইটা তো ভালো লাগে নাই। এতক্ষণ যে আমি পাহাড় পাইলাম, এখন আমার কাছে ফিল হইতেছে না কিছু। বিশ্বাস করেন ভাই, আমার পায়ের ব্যথা গেছে গা, আমার মাথা ব্যথা গেছে গা, আমার হাতের ব্যথা গেছে গা, সব গেছে গা এই রাস্তাটা দিয়ে চইলা। যদি মনে করেন সাইডে এরকম পাহাড় থাকে, সাথে থাকে ছোট একটা নদী, আর এইরকম রাস্তা যেটা মনে হইতেছে পুরোপুরি ভিএফএক্স, আর কি লাগে জীবনে? আই এম লিভিং ইন মাই ড্রিম। আসলে একজন পাহাড় প্রেমীর জন্য এই ধরনের সিনারি যে কতটা এক্সপেন্সিভ, কোটি টাকা দিয়েও এটা কিনতে পারবো না। আমি কেন, দুনিয়ার কোনো মিলিনিয়ার বা বিলিনিয়ারও টাকা দিয়ে এই সৌন্দর্য কিনতে পারবো না। দুনিয়ার সবকিছু এই সৌন্দর্যের কাছে হার মানবো। আর আমার মা নানির কথা মনে করে আমার চোখ দিয়ে খালি পানি বেরিয়েছে। আমি আমার ফেভারিট কোনো জায়গায় আসলে আমার মাম্মু আর নানির অনেক মিস করি। পুরোটা রাস্তা উঠতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে। অনেক ঋণ, কিছু ঋণ তো শুধু হয় না, তারপর আমি ওটার কোনো কানাকড়িও পূরণ করতে পারবো না। মানে তাপমাত্রা -4°C। আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, মাথা ঘুরতেছে। আমার মনে হচ্ছে আমি যখন তখন মাথা ঘুরে পড়ে যাবো, তো আমি কথা বলার মতো অবস্থায় নাই। আর রাত হইতেছে, আমাদের ডেস্টিনেশন ওই জায়গায়। আপনাদের সাথে ডিরেক্ট দেখা হইব গন্তব্যে পৌঁছে। ফাইনালি উই ডিড ইট গাইস। মাচাপুসরে বেস ক্যাম্পে আমরা আইসা পড়ছি। মাঝখানে আমাদের কি অবস্থা ছিল আমরা এটা বলেও যেতে পারবো না। প্রত্যেক জনের অক্সিজেনের এত বেশি প্রবলেম হইতেছিল, অনেকে তো ঠিক করে নিছিল যে ওরা ঘুরে যাইবো, বাট আমি বলছি যে মইরা যাবো, তারপরে ঘুরে যাবো না। আল্লাহর নাম নিছি, পুরা রাস্তা জিকির করতে করতে আলহামদুলিল্লাহ ফাইনালি মাচাপুসরে বেস ক্যাম্প। আসলে আমরা যদি এই রাস্তার মাঝখানে মরে যেতাম, এই রাতে কেউ আমাকে ওই জায়গায় বাঁচাইতে যেত না। যদি রাস্তার মাঝখানে আমরা কেউ অজ্ঞান হয়ে যেতাম, এই রাতে আমাকে কেউ সেভ করতে যেত না। কালকে সকাল হইতে হইতে আমরা ঠান্ডায় সবাই মেরে যেতাম। তো আমি এখন আর কথা বলতে পারবো না। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।